ডাকিনী তন্ত্র। এই ডাকিনী বিদ্যা করতে গেলে মানুষকে নাকি যৌন সঙ্গম করে বা কিছু মৈথনের দ্বারা এই তন্ত্র সাধনা করতে হয়। আজকের এই এপিসোডটা বাচ্চারা একটু দূরে থাকো, যারা অ্যাডাল্ট না তারা এই ঘটনা থেকে একটু বিরত থাকাই ভালো। আমাদের আরও অনেক ঘটনা তোমাদের জন্য আছে, তোমরা সেগুলো শুনতে পারো। আজকের এই ঘটনাটা ডাকিনী তন্ত্রের ওপরে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক বাবু। উনি উনার একটা এক্সপিরিয়েন্স, ডাকিনী তন্ত্রের কুক্রিয়া মানুষকে যেভাবে বিপদে ফেলতে পারে সেই নিয়ে আজকে একটা ঘটনা উনি শেয়ার করেছেন, এবং এই ডাকিনী বিদ্যা কিভাবে করে সেটা উনি শেয়ার করেছেন। আজকের এই ঘটনাটা তোমাদের বেশ লাগতে চলেছে, তাই বলছি ছোটরা তোমরা একটু দূরে থাকো। চলো তোমরা সিট বেল্ট বেঁধে নাও। আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি 112 নম্বর এপিসোডে। এবার আমরা হারিয়ে যাই ভূতের রাজ্যে। নমস্কার স্যার। বলো, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কিরকম আছো বলো? এই তো চলছে, যেরকম রাখবে মা তাই তো সেভাবে তো থাকতে হবে। একদম একদম, মা যেরকম আমাদের সবাইকে রাখবে আমাদের সেইভাবেই চলতে হবে। তুমি আমি আজ ইচ্ছার উপর আমাদের বলুন সবটাই। একদম সেটাই। একদম। তো স্যার আপনার সাথে আমার যেটা নিয়ে আমি আলোচনা করলাম গতকাল, বোধহয় আপনার সাথে করলাম। আপনার সাথে কথা হলো, আপনি বললেন যে ডাকিনী তন্ত্রবিদ্যার উপরে আপনি বলবেন, এবং সেটার প্রকোপ কি, মানে সেটা কিভাবে হয়, সেটার প্রকোপের ফলে কি হতে পারে, বা একজনের সাথে হয়েও ছিল তাকে কি কি কিরকম সাফার করতে হয়েছিল, পুরোটাই আপনি ডিটেলসে বলবেন। তো আমার মনে হয় আপনি যদি মানে ডাকিনী তন্ত্রটা কি সেটা দিয়ে যদি শুরু করেন, তাহলে আমাদের এই পুরো শ্রোতা বন্ধুদের মানে বুঝতে সুবিধে হবে যে কিভাবে হলো বা কিভাবে হয়, তাই না? একদম একদম একদম। আর একটা কথা একটু বলি। প্রথমেই আমি তন্ত্রের দু একটা কথার ওপর, মানে তন্ত্রের দু একটা কথা আমি না বললে এখানে ডাকিনী তন্ত্রের বিষয়টা কিন্তু মানে যারা আমাদের এই চ্যানেলের শ্রোতা বন্ধু আছে তাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। ওকে, ওই জন্য দু একটা কথা তন্ত্রের আমি ডাকিনী বিদ্যা সম্পর্কে আমি হালকা করে যাচ্ছি। আচ্ছা, বেশি গভীরে আমি যাচ্ছি না, তাহলে মূল ঘটনাগুলো আমার বলাতে অসুবিধা হয়ে যাবে। দেখো, ডাকিনী তন্ত্র বা ডাইন বিদ্যা এটাকে দু রকম ভাবে বলা যায়। যদি ওটাকে ধরো তন্ত্রের শুদ্ধ ভাষায় যদি আমরা বলি তাহলে কিন্তু ডাকিনী বিদ্যা বা ডাকিনী তন্ত্র, ঠিক আছে। আর ধরো আদিবাসী বা সাঁওতাল যদি ভাষার দিকে আমরা প্রয়োগ করি বা সেই কথার যদি পরিপ্রেক্ষিতে আমরা ওই বাক্যটাকে রাখি, তাহলে ওই বাক্যটা কিন্তু তোমার দাঁড়াবে হচ্ছে, বা শব্দবন্ধনীটা দাঁড়াবে তোমার ডাইন বিদ্যা। আচ্ছা, ঠিক আছে। আমাদের যেমন তন্ত্রের যে আমাদের শাক্ত যে দেবী পরিমণ্ডলী যেমন রয়েছে, কালী, তারা, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, দশমহাবিদ্যার যে আমাদের সমষ্টি দেবী শক্তির, এরা হচ্ছে তোমার মানে কি বলবো পিএইচডি ডিগ্রিধারী। এরা কিন্তু যদি আমি মানুষের খাতিরে যদি তাদের যদি বিচারে আনতে চাই, মানুষ সহজটা ভালো করে বুঝতে চায়, মানুষ কিন্তু অত গভীরে বুঝবে না। আচ্ছা, আমি যদি এই ফর্মে যদি তাদেরকে আনতে চাই, তারা কিন্তু এই পিএইচডি ডক্টরেট ধারী কিন্তু তারা মানবী। আচ্ছা। আর যদি এই যোগিনী বা ডাকিনী বা পিশাচিনী যেটা যে মানে ক্যাটাগরিটা পড়ছে, তারা কিন্তু তোমার হচ্ছে ওই 5 পাস, 6 পাস, 7 পাস মানবী। বুঝতে পেরেছো? মানে যদি তুমি ধরো যে পিএইচডি ডিগ্রি করেছে সেও মানুষ, আর যে 7-8 পাস করেছে সেও কিন্তু মানে মানবিকতা বা হিউম্যানিটির দিক থেকে কিন্তু দুজনেই মানুষ। কিন্তু তাদের গুণাবলী বলো বা তাদের পরিচিতি বলো, তাদের কিন্তু একটা স্থান কিন্তু আলাদা করে দিয়েছে। ওকে, বুঝতে পেরেছি? সেম জিনিস তন্ত্রের মধ্যে ধরো এই যে শুভ যে অবলম্বনকারী যে দেবীগুলো, তারা কিন্তু যে প্রথম থেকে ধরো কালী, তারা, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, মাতঙ্গী, কমলা, এরা হচ্ছে তোমার হাই লেভেলের সমেত দেবী। আচ্ছা। আর এরই যদি তুমি নিচের দিকে নামতে যাও, যদি আমি ধরো যদি রিভার্সে করি, তাহলে এই দিক থেকে তোমার আসছে এই ধরো ডাকিনী, যোগিনী, পিশাচিনী, হাকিনী, লাকিনী, এই যে শক্তিগুলো। ধরো আমরা যখন ধরো মানে দেবীর কোনো ধরো যখন পুজো পাঠ আমরা করি, তখন কিন্তু আমাদের কিন্তু এই একদম নিম্নগামী দেবীদেরও কিন্তু আমাদের সাধন ভজন করতে হয়। ঠিক আছে। ধরো আমরা যদি কালীর ধরো সাধনা করছি বা তারা সাধনা করছি, তখন কিন্তু আমাদের কিন্তু ডাকিনী, যোগিনী, হাকিনী, শাকিনী এদেরও কিন্তু সাধনা কিন্তু মানে ওর সঙ্গে সঙ্গে চলে আসবে, ওতপ্রোতভাবে জড়িত। ওদের ছাড়া কিন্তু মারা কিন্তু আসে না। আর মায়ের ওরা হচ্ছে তোমার সহচরী, কিসের মতো শাস্ত্রের ভাষায় বলা হয়। আচ্ছা।
আবার একটা আমাদের ধরো শাস্ত্রীয় একটা ট্রাম আছে যে তোমার দিকপাল দিকপাল থাকে, বা তোমার ধরো দ্বার রক্ষক থাকে। আচ্ছা ঠিক আছে, এই দ্বার রক্ষকের কিন্তু আমাদের পুজো পাঠ করতে হয়। এই দ্বার রক্ষক অর্থাৎ ধরো যে মণ্ডপে বা যে স্থানে দেবীর পুজো হচ্ছে সেই স্থানের যে দ্বার আছে সেই দ্বারের দুখানা পাহাড় দ্বার থাকে। আচ্ছা তারা কিন্তু এই নিম্ন ফর্মের যে দেবী বললাম এরাই কিন্তু হয় সেগুলো। আচ্ছা এদেরকে পেরিয়ে সাধককে কিন্তু মায়ের কাছে পৌঁছাতে হবে। সাধকের ধরো যদি সেই ক্ষমতা না থাকে তাহলে কিন্তু সাধক কিন্তু সেখানে কিন্তু আটকে যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো তো? হুম যেমন ধরো মহাদেবের যখন আমরা পুজো করি তখন দেখবে মহাদেবের সঙ্গে অটোমেটিক কিন্তু নন্দী ভৃঙ্গি এরা চলে আসছে। আচ্ছা এরা কিন্তু তোমার মানে মানে একদম নিম্নগামী ওরা, ওদের যে পাওয়ার কিন্তু এরা মহাদেবের সঙ্গে কিন্তু জড়িত। মানে মহাদেবের পুজো করতে গেলে তোমার নন্দী ভৃঙ্গিকে আরাধনা করতেই হবে, আচ্ছা নইলে কিন্তু ওনার সেবা হবে না। মানে বুঝতে পারলে আমি কি বললাম? বুঝেছি। বন্ধুরা বুঝতে পেরেছে, আমি ডিটেলস ওই জন্য একটুখানি কথাটা আলোচনা করে নিলাম। এবার আমি মূল ঘটনার দিকে প্রবেশ করতে চলেছি। ওকে। ধরো এই যে ডাকিনী বিদ্যা বা ডাকিনী তন্ত্রের যে ধরো যে সাধক যারা হবে বা যে ধরো এই তন্ত্র নিয়ে যারা সাধনা করে তারা কিন্তু শুভ সাধনা বা শুভ মতের কোনো সাধনা বা শুভ দেবী দেবীর আরাধনা কিন্তু তারা করতে পারবে না আর। বুঝতে পেরেছো তো? তারা কিন্তু টোটালটাই এই নেগেটিভ বা তোমার এই নিম্নগামী দেবীদের তারা কিন্তু সাধনা করবে। তারা আর কিন্তু শুভ শক্তির আনয়নকারী দেবী আছে তাদের কিন্তু তাদের দিকে তারা আর যেতে পারবে না। এটা কিন্তু একটা অবস্টাকেল হয়ে যায়। দ্বিতীয় কথা, এই ধরো যে যারা এই ধরনের নিম্নগামী দেবীদের সাধনা করে তাদের কিন্তু শক্তি প্রচন্ড পরিমাণে প্রবল হয়। আচ্ছা। প্রচন্ড শক্তিশালী তারা হয়, এবং তারা মানে যদি মনে করে যে ধরো এক্ষুনি একটা ইনস্ট্যান্ট আমি বিপদ ঘটিয়ে দেবো, তারা কিন্তু সেই ক্ষমতা তারা কিন্তু রাখতে পারে। এটা কিন্তু তাদের থাকে, এবং তাদের সঙ্গে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুভ শক্তির যারা উপাসক হয় তাদের কিন্তু মানে লড়াইয়ে ধরো পেরে ওঠা কিন্তু তাদের কিন্তু প্রথম দিকে খুব চাপে একটা পড়ে যায়। শুভ শক্তি ধরো যারা সাধক হয় তাদের সঙ্গে ধরো যদি মানে নেগেটিভ যারা সাধনা করে যে সব সাধকেরা বা সাধিকারা তাদের সঙ্গে কিন্তু লড়তে গেলে কিন্তু শুভ শক্তির সাধকদের কিন্তু প্রথমে কিন্তু প্রচন্ড নাকানি চুবানি খেতে হয়। আচ্ছা। পরে অবশ্য জয় তোমার শুভ শক্তিরই হয়, এটা তো বাস্তব একদম ধ্রুব সত্য। কিন্তু প্রথম দিকে কিন্তু সাধককে খুব টালমাটাল অবস্থার মধ্যে চলতে হয়। আচ্ছা। এবার আমি বলছি ঘটনাটা কি। ঘটনাটা ঘটেছিল তোমার বীরভূমের ডিস্ট্রিক্ট লাগোয়া আমাদের গনপাহাড়ি বলে একটা জায়গা আছে, গনপাহাড়ি। আচ্ছা। ঠিক আছে, গনপাহাড়ি জায়গাটা আছে তোমার ঝাড়খণ্ডের বর্ডারের আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডারের শেষ পর্যায়ে। আচ্ছা। সালটা তোমার 2016 কি 17 হবে। ওকে। তোমার 26শে ডিসেম্বর রাত মানে তোমার সন্ধে। যথারীতি তারাপীঠে গেছি নিজের সাধন ভজনের জন্য, যেরকম যাই। আমি আছি আর আমার সঙ্গে আমার একজন শিষ্য আছে। আমরা ওখান থেকে পুজো পাঠ সেরে আমাদের যে ক্রিয়াকর্মাদি সেরে আমরা ওখান থেকে তোমার মুলুটি যাবো বলে আমরা প্ল্যান করেছিলাম। মুলুটি যেমন ঝাড়খণ্ডে। আচ্ছা। ঠিক আছে, এবার তো ঘুরে আমরা ফিরছি। ঘুরে ফেরার পথে আমাদের অটো ড্রাইভার ছিল সে আমাদের বললো, দাদা ভালো জায়গা আছে, তোমরা কি যাবে? বললো। বললাম যে ভালো জায়গা আছে, অবশ্যই যাবো, কেন যাবো না। তখন বললো জায়গাটা কিন্তু খুব দুর্গম এবং জায়গাটা কিন্তু খুব বিপদসংকুল জায়গা। বললাম যে কিরম বিপদসংকুল? বললো জায়গাটা হচ্ছে যখন ওই জায়গাটার মধ্যে আমরা এন্ট্রি নেবো ওখানে কিন্তু কোনো রকম বৈদ্যুতিক আলোর সঙ্গে কিন্তু ওই জায়গাটার কোনো সম্পর্ক নেই একদম। ঠিক আছে, মানে টোটালটাই কিন্তু অটো লাইটে বা আমাদের যে ফোন আছে তার মধ্যে কিন্তু নির্ভর করে যেতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে প্রচন্ড রকমের কিন্তু মানে তোমার কি বলবো, মানে ধরো ওই সাঁওতালদেরই কিছু কিছু আছে যারা তোমার ওই মানে দস্যুবৃত্তি করে এরকম। আচ্ছা। মানে দস্যুবৃত্তি করে মানে কি, ওরা তো ধরো একদম ইন্টেরিয়ারে ওরা আছে, ওরা কিন্তু মানে এই সভ্য সমাজে মানুষকে দেখলে কিন্তু ওরা তেড়ে যায়। আচ্ছা। মানে তাদের থেকে ধরো জিনিসপত্র নিয়ে বা ছিনিয়ে নিয়ে যদি প্রতিবাদ করতে যায় তখন মারধর করে এমনকি মেরেও ফেলতে পারে, এরকম একটা কিন্তু পরিস্থিতি ওখানটা হয়। আচ্ছা আচ্ছা। ওই জন্য ওই জায়গাটা থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু মানে সকাল সকাল ওখানে চলে যায়, মানে রাতের দিকে কিন্তু ওই জায়গাটায় মানুষ কিন্তু খুব একটা যায় না। ওকে। ওই ধরো সূর্যের আলো আছে তার মধ্যে ওই জায়গাটা গেল, ওখানে পুজো পাঠ যা দোয়ার দিল, একটা মহাদেবের শিবের মন্দির আছে, ওখান থেকে দেখে কিন্তু ওরা ব্যাক করে চলে আসে। তা আমাদেরকে কিন্তু এই যে অটো ড্রাইভার আমাদের কিন্তু বলেছে তোমার 6:30 কি 7টা নাগাদ ওই জায়গাটা যাওয়ার কথা বলেছি।
আচ্ছা। অটোমেটিক কি হয়, শীতকাল 26শে ডিসেম্বর মানে বুঝতেই পারছো সন্ধ্যে অনেকক্ষণ আগে হয়ে গেছে, মানে একদম গভীর রাত। এবার বললো যাবে, আমি বললাম যে হ্যাঁ যখন বলেছো চলো ঘুরে আসি। বলছে কিন্তু যদি কোনো রকম কিছু বিপদ কিছু যদি হয়, ওটা কিন্তু বলেছে কখন, মানে আপনি রাস্তায় ঢুকে যাওয়ার পর বলেছি এই জিনিসটা। আচ্ছা। বুঝতে পেরেছো তো, মানে প্রথম দিকে কিন্তু বলেনি। আচ্ছা আচ্ছা। তখন ধর গাড়িটা যখন যাচ্ছে, মানে একটা ডিপ জঙ্গলের মধ্যে গাড়িটা ঢুকে গেছে, মানে দুপাশে একদম মানে গভীর জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের অটোটা যাচ্ছে। সরু রাস্তা, মানে একটা অটো গেলে আরেকটা অটো পাস করাটা কিন্তু খুব চাপের ব্যাপার, এরকম অবস্থা। তখন আমাদের বলছে জায়গাটা কিন্তু এরকম বিপদসংকুল আছে, তখন আমাদের বলছে। আমি তখন আমি আবার আমার শিষ্য যে ছিল সে তো খুব ভয় পেয়ে গেছে। সে বলছে তুমি তাহলে এখন বলছো কেন, কিন্তু সেটা প্রথমেই বলতে পারতে, তাহলে আমরা পরের দিন সকালবেলা আমরা তাড়াতাড়ি থাকবো, পরের দিন যেতাম। বলছে একটা দাদা ভুল হয়ে গেছে। আমি দেখো তুমি যখন ভুল হয়ে গেছে আর এখন এই মাঝপথ তো ওরকম বলে লাভ নেই, তাহলে এখন আমাদের যেতে হবে, আর তো কোনো উপায় নেই, এখন যেতে হবে। ওখানকার আমাদের দর্শন করে আমাদেরকে ব্যাকে ফিরতে হবে, আর তো ব্যাকের কোনো উপায়ও নেই, কারণ গাড়ি তুমি ঘোরাতেও পারবে না, এরকম একটা পরিস্থিতি। বুঝতে পেরেছো? যাই হোক, মানে একে ঠান্ডার সময়, তারপরে তোমার এই ঝাড়খণ্ডের বর্ডার, তারপরে এরকম একটা ভয়ের কথা শোনা, মানে বিভৎস একটা ডেঞ্জারের অবস্থার মধ্যে পড়ে গেছি। আচ্ছা। যাই হোক, যখন আমাদের অটো যখন যাচ্ছে ঢুকছে, মানে যত ভেতর দিকে আমরা ঢুকছি তত আমি অনুভব করছি যে জায়গাটা কিন্তু ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা। ক্রমশ ভারী হয়েছে জায়গাটা, এবং শুধু ভারী হচ্ছে না, ঠান্ডা কিন্তু যত ঢুকছি না ঠান্ডা কিন্তু কমছে। আচ্ছা। এটা কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। ধরো আমি যদি গ্রামের দিকে ভেতর দিকে ঢুকে, আমার ঠান্ডা কিন্তু বেশি লাগবার কথা, আমি তো আরো ধরো নির্জনে ঢুকছি, কিন্তু সেই জায়গাটা কি হচ্ছে, আমি যত ভেতর দিকে ঢুকে যাচ্ছি আমার কিন্তু তত গরম অনুভব হচ্ছে। যাই হোক, যাওয়া হলো, অনেকটা দূরে গিয়ে মোটামুটি আমরা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর আমরা ওই ধরো যে মন্দিরে আমাদের পুজো দেওয়ার কথা ছিল, আমরা সেই মন্দিরেও গেলাম। মন্দির তখন সবাই তোমার বন্ধ হচ্ছে। আমরা গিয়ে আমাদের মন্দিরে দর্শন টর্শন করলাম, করে আমরা ওখান থেকে আবার বেরিয়ে আসছি। গিয়েতে আমরা আবার ব্যাক করে আবার এবার আমাদের গন্তব্যে ফিরবো। ঠিক ফেরবার পথে একদম তোমার মিডিল অফ দ্য পয়েন্ট, মানে রাস্তা থেকে, মানে যে তোমার হাইওয়েতে উঠবার যে গলি দিয়ে আমরা ঢুকেছিলাম করছি, মানে মিডিল পয়েন্ট, ঠিক আছে, মিডিল পয়েন্টে কিন্তু আমাদের গাড়িটা গেল খারাপ হয়ে। বুঝতে পেরেছি, মানে গাড়িটা হঠাৎ স্টার্ট নেওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা। এবার তো গাড়িটা মানে বারংবার গাড়িটা স্টার্ট নেওয়ার চেষ্টা করছি, স্টার্ট তো গাড়ির হচ্ছেই না। তার সঙ্গে আমরা এবার ফোনের টর্চ জ্বালছি, এই জ্বালছি, আর তো অন্য কিছু নেই, ফোনের টর্চ আমাদের জ্বালতে হচ্ছে। করে তো কিছু হলো না। বললো যে ঠিক আছে তো তোমরা নামো, আমি গাড়ি অটো ঠেলতে বেরোবো। ভালো কথা, ও নেমেছে, আমরাও নেমেছি। ও গাড়ি অটো ঠেলছে আর আমরা পিছন আমরা আসছি অনেকটা মোটামুটি এসে গেছি। হঠাৎ দেখি রাস্তার সামনে লণ্ঠন নিয়ে 3 থেকে 4 জন ভদ্রলোক আর একটা ভদ্রমহিলা আমাদের সামনে এসে দাঁড়ালো। আচ্ছা। গাড়ি, এবার তো ও যেহেতু ওই জিনিসটা যে বলে দিয়েছে, আমাদের তো একটা মাথায় একটা নেগেটিভ কাজ করছে, হয়তো প্রাণের কোনো একটা আশঙ্কা হতে পারে এবং আমাদের বা লুটপাট করতে পারে, এই ভয়টা প্রথমে আমাদের এসে গেছে। আমাদেরকে বলছে, দাঁড় করিয়ে ওখানে বলছে যে তোমরা এই রাস্তা দিয়ে এখন এরকম ভাবে ফিরছো কেন, অটো কি হয়েছে? আমাদের বুঝতে মানে সাঁওতাল একটা ভাষাতে ওরা এটাই বলছে। আচ্ছা। তখন বললাম যে এই অটো এরকম খারাপ হয়ে গেছে, আমরা তাই হাঁটতে হাঁটতে দেখে যাচ্ছি। বলছে রাত্রি তো অনেক হয়ে গেছে, তোমাদের দেখে যেতে হবে না, আমাদের সঙ্গে চলো, আমাদের বাড়িতে থাকবে বলছে। আমরা তো ভাবছি বাবা কি বলছে এরা। অটোটা কিন্তু আমার সমানে বলছে যে ওদের সামনেই বলছে, দাদা যাওয়ার দরকার নেই, আমরা কিন্তু এখানে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু হাইওয়ে উঠে যাবো, যেতে হবে না। ওরাও কিন্তু আমাদের ছাড়বে না, বুঝতে পেরেছি, এরকম একটা ব্যাপার। ওরাও বলছে চলুন রাত্রিটা কাটিয়ে ভোরবেলা কালকে বেরিয়ে যাবেন, অটোটাও ঠিক হয়ে যাবে, ভোরবেলা বেরিয়ে যাবে। ঠিক আছে, হবে, চলো, মায়ের নাম করে চলো। যে শিষ্য আমার সঙ্গে যে ছিল, আমার শিষ্যকাম বন্ধু, সে আমাকে বলছে তো খুব ভয় পাচ্ছে। আমি বললাম যে চলো, ভয়ের কিছু নেই, যা হবে দেখা যাবে, চলো। থেকে কাল সকালে আমরা ওখান থেকে ব্যাক করবো বলে তো আমরা অটোকে বললাম যে আমরা যাচ্ছি, তুমিও চলো। ও তো বললো না আমি যাবো না, তোমরা যাও, আমি যাবো না, আমি যাবো না, আমি এরকম অটো ঠেলতে নিয়ে বেরিয়ে যাবো, আমাদেরকে জানালো। আর তোমরাও এখন যেও না, আমাদের সঙ্গে চলে চলো, ওখানে গেলে কিন্তু কিছু উল্টোপাল্টা হতে পারে, এরকম আমাদের বললো। বললাম যে না, ওরা যখন আমাদেরকে বলছে এত করে, যদি না যাই, আমি কি ভেবে গেলাম জানো তো, যদি আমি ধরো না যাই, উল্টে যদি আমাদের উপর কোনো রকম যদি মানে কি বলবো, যদি আমাদের উপর কোনো রকম যদি হামলা করে, তখন ওখান থেকে বেরোবো। আমি কিন্তু এই ভেবেই গেছি, আমি কিন্তু অন্য আর কোনো ভাবনা নিয়ে আমি যাইনি।
যাই হোক বলে ও তো আস্তে আস্তে চলে গেল। আমরা দুজন মিলে ওনাদের সঙ্গে, ওনাদের ওই হাতে তোমার হ্যারিকেন মতো আছে, ওদের ওই পেছন পেছন আমরা গেলাম। এবার যাচ্ছি কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। আমার যে তোমার ছিলেন আমার বন্ধু বান্ধবী আমাকে বলছে এরকম কি করার চেষ্টা হলো। এখানে কোনো কথা বলো না, আগে আমরা যাই, তারপর দেখা যাবে কি হয়। মায়ের নাম করো, মায়ের প্রতি ভরসা রাখো, মায়ের নাম করো। বুঝতে পেরেছো? যাই হোক আমরা ওখান থেকে আস্তে 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 ওনাদের সঙ্গে সঙ্গে চলে গেলাম। চলে গিয়ে আমাদেরকে একটা তোমার এরকম মাটির একটা ঘর, মোটামুটি পাশে একটা তোমার মতো আছে, ওই দিঘি মতো আছে, বড় একটা দিঘি আছে পাশে, বুঝলো তো? আচ্ছা। বড় দিঘি, খুব বড় দিঘিটা, মাটির ঘর, তোমার মাথার ওপরে আমাদের ওই ওটা একটা কি ধরনের একটা ঘাস, ওই ঘাসটা ওদের মানে খড় কিন্তু নয়, বুঝতে পারছো, ঘাস একটা, ওই জিনিসটা দিয়ে মাথার ওপরটা আচ্ছাদন করা আছে, ওই মতো করা। আমাদের ওই সামনে একটা বেড়ার একটা দরজা মতো আছে, ওখানে আমাদেরকে বললো যে আপনারা এখানে বসুন, হাত পাটা ধুয়ে নিন, আমরা এখানে আপনাদের শোয়ার ব্যবস্থা করে দিয়েছি, কোনো চিন্তা নেই আপনাদের, আপনারা ভয় পাবেন না। আচ্ছা। আমাদেরকে বললো আরে না ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ব্যতিব্যস্ত হচ্ছেন এটাই আমাদের বাজে লাগছে। আমি বললাম তো যে আমরা তো চলে যেতে পারতাম, মানে না ঠান্ডার সময় আপনারা খুব দেখলাম খুব কষ্ট পাচ্ছেন, যাবেন কিভাবে? না আমাদের অসুবিধা কিছু হতো না, আমরা এখানে যদি আমরা ব্যাক করতাম তাড়াতাড়ি। বললো না থেকে যান না, অসুবিধা কিছু, কাল সকালবেলা বেরিয়ে যাবে। তো ভদ্রলোক আর তোমার ওই ভদ্রমহিলা বললো। তোমার পাশে আবার দেখলাম ওদের গরু টরু সবই আছে ওই ফ্যামিলিটা। যাই হোক আমরা তো তোমার যথারীতি হাত পা ধুয়ে আমাদেরকে আমরা ওখানে গিয়ে বসলাম দাওয়াতে, ওদেরকে বসলাম দাওয়ার মধ্যে বসছি। ওরা কি করলো জানো, গরম দুধ আমাদের জন্য নিয়ে এলো। আচ্ছা। গরম দুধ নিয়ে এলো আর বাতাসা নিয়ে এলো, বললো দাদা এগুলো আপনারা খান। খেলাম, খেয়ে এবার আমাদেরকে পরিচয়টা জানলো যে কি নাম ধাম, কি করি না করি, এসব নিয়ে একটু আমাদের থেকে জানলো। যেহেতু আমাদেরকে, আমরা ধরো রক্তবস্ত্র যেহেতু পরেই থাকি, আমাদের যে পোশাকটা, গলায় মালা আছে, কপালে টিপ আছে, আমাদের যে ড্রেস থাকে যেটা, এটা দেখে ওদের বুঝতে আর কিছু বাকি ছিল না যে মানে আমরা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। আচ্ছা। এটা আর আলাদা করে বলার প্রয়োজন বোধ করিনি আমরা। যাই হোক দেখলাম যে খুব মানে আদর যত্ন খুব ভালো করলো। আচ্ছা। এবার এই আদর যত্নটার করার পেছনেই কিন্তু গল্পটা লুকিয়ে আছে, বুঝতে পেরেছেন কি বলছি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আদর যত্নটার পেছনেই কিন্তু গল্পটা লুকিয়ে আছে। ডাকিনী তন্ত্রের যে নেগেটিভ যে ক্রিয়া বা নেগেটিভ যে জিনিসগুলো কি হয়, মানে আখরটা ওটাতে কিন্তু বোঝা যাবে। যাই হোক আমাদের সঙ্গে তো এরকম হলো, বললো যে দাদা আপনারা কিন্তু হয়ে গেলে ভেতরে ঘর আছে, ওখানে শুয়ে পড়বেন। দেখিয়ে সবকিছু দিল, ভালো কথা। এবার আমাদের দুটো ফোনের মধ্যে একটা ফোনে কিন্তু চার্জ আউট হয়ে গেছে অলরেডি। আচ্ছা। সারাক্ষণ ওই কি বলে টর্চ জেলে আসতে হয়েছে, তো এমনি চার্জ পড়ে গেছে। এবার তোমার চার্জ ওঠার একটা পুরো চার্জ খতম, এবার একটা চার্জ ফোনে রয়েছে। তাও আমার ফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যে আমার যে শীর্ষকাম বন্ধু ওর ফোনটা কিন্তু চালু আছে। আচ্ছা আচ্ছা। চালু আছে কিন্তু সে মানে একদম মানে তোমার কি বলবো, চার্জ একদম কম, খুব কম, মানে টর্চ জ্বলবে না, এরকম একটা অবস্থা। ওই ধরো কত 12 কি 13% মতো আছে ফোনে, যেটা নর্মালি থাকে, যেটা বলে চার্জ অন হয় না। এবার তোমার কিছু ফোনে হয় না। হ্যাঁ কিছু, ওর যেহেতু ফোনটা তোমার পুরোনো মডেলের ফোন, পুরোনো মডেলের ফোনগুলো কি হয় ম্যাক্সিমাম তোমার 17-18% থাকতে কিন্তু আর তোমার অন হয় না, অ্যালার্ট দিয়ে দেয়, ক্যামেরা অন হয় না। হ্যাঁ অ্যালার্ট দিলে আর তোমার ক্যামেরাও অন হয় না, আর ওটাও অন হয় না। যাই হোক এবার আমরা তো আমাদেরকে একটা ঘরের মধ্যে ওরা দিয়ে দিল, মাটির ওপরে তোমার কি বলবো ওই বিচালি পাতা আছে, বিচালির ওপর তোমার মাদুর পাতা আছে। এবার আমাদের সঙ্গে ব্যাগে চাদর ছিল, আমরা ওগুলো পিটিয়ে নিয়ে আমরা মোটামুটি শুলাম, ভালো। আর ঘরে আমাদের কিন্তু তোমার দিয়ে গেছে মোমবাতি দিয়ে গেছে আর একটা হ্যারিকেন লাইটও দিয়ে গেছে। আচ্ছা। আমাদের ব্যাগের সঙ্গে তোমার হারিকেন অলরেডি ব্যাগে, আমাদের ব্যাগে তোমার মোটা কিন্তু মোমবাতি আছে আমাদের ব্যাগে। আচ্ছা। মোমবাতিও আছে, দেশলাইও আছে, আমাদের সবই জিনিস আছে, মোটা মারা ধূপ থেকে শুরু করে আমাদের সব কটা জিনিসই কিন্তু ব্যাগের মধ্যে অলরেডি আমাদের লোডেড। ওকে। হ্যাঁ এবার তো আমরা মোটামুটি ওখানে গিয়ে একটু বসলাম, বসে বললাম যে ঠিক আছে। এবার রাত্রি তোমার তখন কটা, মোটামুটি ধরো হবে 11:30 কি 12টা বাজে হবে তখন আমি ওকে বললাম যে ঠিক আছে এবার তাহলে একটুখানি শুয়ে পড়া যাক, শুয়ে পড়ে নিই, কালকে সকালবেলা উঠে আবার ভোর বেরিয়ে পড়বো। আচ্ছা। আমরা বললাম, আমরা দুজন মিলে তোমার ওই ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম, দরজাটা ভেতর থেকে বন্ধ করে আমরা শুয়ে পড়লাম, ভালো কথা। এবার জায়গাটা অচেনা জায়গা আছি, এবার
ওরকম মাটির ধরো বাড়ি বা ওরকম ধরো বিচালির ওপর সুতো দিয়েছে, মানে যেটা কোনোদিন অভ্যস্ত নেই, 1 নম্বর। আর দ্বিতীয় কথা তোমার হচ্ছে অভ্যাসটা বড় কথা নয়, একটা অচেনা অজানা জায়গায় আছি। মানে যেটা কি এমন একটা জায়গা আছে এখানে কিন্তু তোমার টোটাল কমিউনিকেশনের মানে আমরা বাইরে আছি, মানে যেখান থেকে আমরা ফোনে টাওয়ারও পাবো না বা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না, কিছু পারবো না, এমন একটা জায়গার মধ্যে আছি। ওকে। মানে ওই জায়গাটার সঙ্গে কি বলতো, মানে সমাজ জীবনের সঙ্গে বা আমাদের কমিউনিটির সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ নেই, ওটা এমন একটা জায়গা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছিস? এমন একটা জায়গা, মানে এমন ইন্টেরিয়ার জায়গা, গ্রাম মানে আমি আমার লাইফে খুব কম দেখেছি এরকম ইন্টেরিয়ার গ্রাম। আচ্ছা, আর সব ওখানে এসটি কাস্ট, তাই তো? তোমার ওই ওটাও আছে, তারপর তোমার ওখানে তোমার কি বলবো আদিবাসী, সাঁওতাল, মানে এরম টাইপের সব। ওটাই বলছি, এসটি কাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনজাতি। এবার পুরোটাই তোমার মানে মানে জায়গাটা যখন আমরা যে ধরো যে জায়গাটার মধ্যে আমি যে ঘরটায় ছিলাম ওখানে কিরকম আছে বলতো, 3 থেকে 4খানা পরপর ঘর, এর বাইরে কিন্তু আর কিছু দেখতে পাইনি রাত্রিবেলা। আচ্ছা, ঠিক আছে। এবার পরের দিন সকালবেলা তো যা হয়েছে সেটা বলবো, যেটা মোটামুটি হলো বলে আমরা ঘরের মধ্যে গিয়ে শুলাম। এবার শুলে তো সঙ্গে সঙ্গে ঘুম হবে না, এদিক ওদিক এপাত ওপাত করছি, ফোনটাও নিয়ে যে ফোনটা ঘাটবো সেটাও অফ হয়ে পড়ে আছে, কারোর সঙ্গে কমিউনিকেটই করতে পারছি না। ধরো তারাপীঠে যে আমরা হোটেলে আছি সেখানেও জানাতে পারছি না যে আমরা যেতে পারিনি, এটাও একটা নিজের মধ্যে একটা টেনশন হচ্ছে। তাও ধরো বাড়ির লোকেদের সঙ্গে কন্ট্যাক্ট করা, কোনোটাই কিছু হচ্ছে না। তো মানে খুব মানে ভেতরে একটা খুব টেনশনও চলছে খুব। যাই হোক করে করে একটু মোটামুটি হালকা একটুখানি শোয়ার মতো তন্দ্রার মতো এসছে। যখন তন্দ্রার মতো এসছে তখন দেখছি তোমার আমাদের দরজার নিচটা না, ওদের মাটির ঘরে গিয়ে হয় বলতো, দরজার নিচটা অনেকটা কিন্তু ফাঁকা থাকে, অনেকটা ফাঁকা থাকে। আমাদের মধ্যে এরকমকার দরজা তো নয়, ওখানে মাটি দিয়ে এরকম করা থাকে, বিট মতো করা থাকে। ওখান থেকে দেখতে পাচ্ছি তখন মানে ধরো কটা হবে, 1:30, 2:30, 3টে হবে, ওখানে কিন্তু দেখতে পাচ্ছি তোমার হারিকেনের লাইট কিন্তু ভালো রকম জ্বলছে। হারিকেনের লাইট কিন্তু মানে গনগনে আলো জ্বলছে। তখন আমি ভাবলাম যে বাবা কি ব্যাপার, লাইটটা তো এতক্ষণ ছিল না, যদি ধরো লাইটটা আমাদের ঘরের সামনে যদি কেউ বসিয়ে দিয়ে যায় তাহলে তো আমি তো শোয়ার সময় থেকে দেখতে পাবো। আমি এতক্ষণ আমার চোখে পড়লো না, এখন লাইটটা চোখে পড়ছে কেন? আর লাইটটা তোমার খুব উজ্জ্বল লাইট পড়ছে চোখে। আচ্ছা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমাদের তো কেউ ডাকিও নি বা আমাদের কোনো ডিস্টার্বও করেনি, দেখি জিনিসটা কি হচ্ছে। আর এবার ওইটা থাকবার পর কিছুক্ষণ দেখলাম লাইটটা আস্তে 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 লাইটটা দেখলাম পুরো সরে গেল। যখন লাইটটা সরে গেছে আমি আমার যে সঙ্গে যে ছিল তাকে তো ডাক, ঘুমিয়ে গেছে পুরো, তো উঠে বসো। কেন কি হয়েছে কি ভয়ের ব্যাপার? ভয় না কোনো কিছু ভয় ব্যাপার না, একটু উঠে একটু কনসাস থাকো আর কিছু বলে আমি আস্তে করে দরজাটা খুলেছি। দরজাটা তোমার যেমনি খুলেছি দেখলাম লাইটটা আমাদের ওইখান থেকে দাওয়া থেকে সোজা নিচে নেমে গিয়ে মানে মাটি থেকে উল্টো দিকে তোমার একটা হচ্ছে গোয়াল ঘর আছে, বুঝতে পেরেছি তো? গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরের মিডিল পোর্শনে দেখলাম যে 2 থেকে 3 জন ওখানে কিন্তু বসে আছে। 2 থেকে 3 জন ওখানে কিন্তু তোমার মানে মানুষ ওখানে কিন্তু বসে আছে। বসে ওখানে ওই হারিকেনটা জ্বলছে এবং ওনারা কিছু একটা করছে, মানে এইটুকু কিন্তু ওখান থেকে আমি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একটা কি হচ্ছে কাজকর্ম, বুঝতে পারলাম। আর তোমার হোমের আগুনও জ্বলছে, আর ওখানে ওনারা সব ওখানে 3 থেকে 4 জন ওখানে বসে আছে। এইটা চোখে পড়লো। যখন চোখে পড়েছে তখনই কিন্তু আমার মনে একটা খটকা লেগেছে যে কোথায় এসে পড়লাম। প্রথমেই এই জিনিসটা কিন্তু মাথায় আমার এসে গেছে যে কোথায় এসে পড়লাম, যেখানে এরা বসে কি করছে। এই জিনিসটা তো আগে আমার জানতে হবে, কারণ রাত্রিবেলা ধরো আমি যদি মরা ঘুমে যদি ঘুমিয়ে পড়ি তখন তো আমাদের উপর অনেক বিপদ ঘটতে পারে। এরা যেহেতু জেগে আছে, যদি জেগে না থাকতো, কোনো অন্ধকার থাকতো, এইগুলো কিন্তু মনে প্রশ্ন উঠতো না একদম। এনারা আমরা শুয়ে যাওয়ার পরই ওনারা বসেছেন, আগে কিন্তু ওনারা বসেনি। যদি ধরো ওনারা যদি কোনো টেন্ডেন্সি নেই ওনারা বসতো, তাহলে আমাদের সামনে ওনারা বসতে পারতো। আমরা যখন ধরো শুয়েছি বা আমরা শুতে যাবো তখনই ওনারা রেডি করতে পারতো। আমরা ধরো ঘুমিয়ে পড়বার পরই ওনারা ওখান থেকে গিয়ে বসলো কেন? এবার দেখছি তোমার আমাদের মানে কি বলবো, কালো মোড়ক 5খানা থেকে 6খানা পা বাঁধা কালো মোড়ক। আচ্ছা, দেখতে পাচ্ছি তোমার আলোতেই ভালো করে দেখতে পাচ্ছি। আমি পেছনটা অনেকটা মোটামুটি লাগোয়া ঘর, তো আমি নিচের দিকটা অনেকটা নেড়ে গেছি। নেড়ে গিয়ে আমি দাঁড়িয়ে দেখছি কি হচ্ছে জিনিসটা। এই তোমার কালো মোড়ক এরকম পা গুলো সব বাঁধা ওখানে পড়ে আছে। আর পাশে একটা তোমার পড়ে আছে হচ্ছে আমাদের ছাগলের মাথা, শুধু মুন্ডুটা, ছাগলের মুন্ডুটা পড়ে আছে। বাটির মধ্যে তোমার রক্ত, কলা, কালো তিল, জব, এইসব জিনিস কিছু চোখে পড়লো।
এইসব জিনিস তোমার মানে ভাঁড়ের মধ্যে রাখা আছে, সামনে আগুন জ্বলছে, আর যে কদিন ওখানে বসে আছে সবাই কিন্তু তোমার কালো কালো পোশাক, কিন্তু সবার পরা কালো পোশাক পরা, এবং প্রত্যেকের গলায় তোমার হচ্ছে কাঁচা লেবুর মালা পরা। ওকে। এবং কাঁচা লেবুর সঙ্গে কিন্তু মানে এই নিচের দিকে একটা তোমার এরকম করে হাড় বাঁধা আছে, হাড় মানে লকেট টাইপের হাড় বাঁধা। এগুলো দেখে তো প্রচন্ড ভয় লেগে গেল। আবার একটা জিনিস আরো ভয় লেগে গেল, আমাদের যে জুতো ছিল ওই জুতো জোড়া কিন্তু ওদের সঙ্গে ছিল, বুঝতে পেরেছো তো? আমাদের যে জুতো আমরা যে বাইরে খুলে ঢুকেছি জুতো কিন্তু ওদের সঙ্গে ছিল। মানে এইটা দেখে আরো মানে ভয়টা লেগেছে। হ্যাঁ, ভয় লেগেছে। আমাদের জুতোগুলো ওখানে গেল কি করে? ওনারা তো ওখানে ধরো যা করছে কিন্তু আমাদের জুতো জোড়াটা ওখানে চলে গেল কি হবে? আমরা তো ওখানে ফেলে আসিনি। এই জিনিসটা দেখবার পর তো মানে মারাত্মক একটা ভয়ের মানে ভেতরে সঞ্চার হয়েছে যে কি হচ্ছে না হচ্ছে এরকম জিনিসটা দেখে এবার তোমার আমি আস্তে আস্তে এসে আবার ঘরের মধ্যে গিয়ে ঢুকে গেছি। ঘরের মধ্যে গিয়ে এবার ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চুপচাপ ভেতরে বসে আছি। আমার সঙ্গে ছিল, সে বললো, দাদা কি দেখলে, তুমি এরকম ভয় পেয়ে গেছো? বলছে আমার। যে আমি যা জিনিস দেখেছি, আমি ভয়ের কিছু না, ওকে কি বলবো, ঘাবড়ে যাবে, ওকে জানে না কিছু। আমি যা জিনিস দেখেছি ঠিক আছে, ও কিছু এমন কিছু নয়, শুয়ে পড়, কালকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলেছি। তখন এই বলতে মোটামুটি ও শুয়ে গেছে, আমিও শুয়ে পড়েছি। আচ্ছা। আমি তো আর শুইনি, আমি ধরো ওই জেগে যাচ্ছি, আমি কি আর ঘুম আসে নাই ওই পরিস্থিতিতে। এবার কিছুক্ষণ প্রায় ধরো ঘন্টা 2 বা ঘন্টা 1.5 হয়েছে, দরজায় দেখি নড়া মানে এরকম কটকট করে আওয়াজ হচ্ছে। কে? বললাম, বলে দাদা আমরা এসেছি বলছে। হ্যাঁ বলো কি হয়েছে, বলে দরজাটা খোলানোর দরকার আছে বলছে এরকম। আমি যে দরজাটা খুলতে হয়, বলে হ্যাঁ একটু খোলো। আমি তো জানি কিছু একটা গন্ডগোল হয়েছে। দরজাটা গিয়ে খুলেছি, দেখলাম হাতে তোমার এরকম বাটিতে করে প্রসাদ নিয়ে এসছে, প্রসাদ। ঠিক আছে, প্রসাদ নিয়ে এসছে বাটিতে করে, আর একটা বাটি এরকম তোমার ওই রক্ত আর সিঁদুর মেশানো এরকম তোমার এই করা আছে, টিপের মতো করা আছে, মানে তোমার সিঁদুর গোলার মতো। আচ্ছা। দাদা আমাদের একটা পুজো ছিল, আমাদের একটা রিচুয়াল ছিল, আমরা পুজোটা কমপ্লিট করতে পেরেছি, অনেকদিন পর আমাদের এই পুজোটা আমরা মানে আইটেম গুলো আমরা পেয়ে পুজোটা করতে পেরেছি। এই পুজোটা আমরা সচরাচর আমরা খুব একটা করতে পারি না। আমাদের একটা মানত খুব পূরণ হয়েছে, পুজো নয় মানত সরি, আমাদের মানতটা পূরণ হয়েছে, তাই জন্য আমাদের রাত্রিবেলার বিশেষ একটা পুজো ছিল। তুমি হয়তো খেয়াল করেছো, আমাদের বলছে আপনারা হয়তো খেয়াল করেছেন যেখানে আগুন জ্বলছিল হোমে, আমি হয়তো খেয়াল করেছি। আমি বললাম যে এই প্রসাদটা আপনারা খান, ঠাকুরের প্রসাদ, আর এই কপালের টিপটা আপনাদের লাগাই। আমি যে কে প্রসাদটা দিচ্ছে দাও, আর কপালের টিপটি লাগাতে হবে না। তো আমি বলেছি না, এটা আমাদের নিয়ম, কপালের টিপটা লাগাতে হবে। কপালে আমি যখন টিপটা থেকে লাগালো, লাগিয়ে প্রসাদ একটা এরকম দিয়েছে হাতে, খেয়ে নি। আমি হ্যাঁ খাবো, ঠিক আছে বলে দরজাটা বন্ধ করে দিয়েছি, ওরা চলে গেছে। প্রসাদ তো কেউ আমরা খাইনি, জানি তো কি প্রসাদটা নিয়ে এবার তোমার সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে কপালে যেটা দিয়েছি ওটা তোমার মুছতে গেলাম, মুছতে গিয়ে দেখছি তোমার মানে গন্ধটা হচ্ছে তোমার রক্তের যেরকম গন্ধ, সেই গন্ধ। আচ্ছা, বুঝতে পেরেছো এরকম ব্যাপার। ও তো আরো ভয় পেয়ে গেছে, যে আমার সময় সে তো আরো ভয় পেয়ে গেছে। আর ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এটা ওদের নিয়ম, হয়তো ওরা এই কর্মগুলো করে তাই এটা হয়েছে। বারবার ওখান থেকে তো তোমার মোটামুটি আমরা শুয়ে পড়েছি, আর কেউ উঠিনি ফুটিনি। ভোরবেলা হয়েছে, ভোরবেলা ধরো একদম ওই মোরগ ডাকার সঙ্গে সঙ্গে আমরা উঠে পড়েছি। আচ্ছা, উঠে পড়ে ওখান থেকে আর ওদের কোনো বলা গাওয়াটা সিন নেই, মানে ব্যাগপত্র নেওয়া, জুতো পরা, পুরো একদম সোজা ওখান থেকে টান বেরিয়ে গেছি। আর কোনো দাঁড়ানোর সিন নেই ওখান থেকে। আর এরকম বেরিয়ে দেখছি তোমার হোমের জায়গাটা এরকম সব পড়ে আছে, মোরগ গুলো এরকম কাটা পড়ে আছে, অর্ধেক মুন্ডু অর্ধেক পা, মাঝখান থেকে চেরা, নাড়ি ভুড়ি, এরকম একটা বিভক্ত একটা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে চারদিকটা। ওখান থেকে বেরিয়ে ওখান থেকে আমরা সোজা আস্তে 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 চলে এসেছি। আচ্ছা, নিজের মতো ওই করে অনেক মানে হাঁটতে আমাদের নিজের রাস্তায় একটু এসে আবার ওখান থেকে আমরা গাড়ি ধরে, অটো ধরে আমরা ব্যাক টু এগেন তারাপীঠ চলে এসেছি। মিটে গেল। আচ্ছা, মানে চ্যাপ্টারটা মোটামুটি মিটলো। এবার দেখো কি হলো গল্পটা। মেটার পর আমরা তো হোটেলে চলে এলাম। হোটেলে চলে এসে আমাদের মোটামুটি সারা রাতে তো ঘুম নেই। চান ফান করে আমরা একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আবার হোটেলে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার আমরা রীতিমতো শ্মশানে গেছি আমাদের সাধনা করতে। আমার সাধনা করতে আমি গেছি।
যখন আমি শ্মশানে বসে ধরো সাধনা যখন আমি করছি, যখন আমি জপ টপ করছি, আমি তখন মানে রীতিমতো আমার চোখের সামনে ভাসছে ওদের ওই মুখগুলো আমার চোখের সামনে ভাসছে। আচ্ছা, মানে যাদেরকে সেদিন দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, যাদেরকে মানে যারা আমাদের নিয়ে গেছিল, মানে যারা আমাদেরকে ওইখানে জঙ্গল থেকে আমাদের তুলে নিয়ে গেছিল, যারা ওখানে আমাদেরকে যাদের ছিলাম বা যারা ওখানে ধরো ওই সব প্রসাদ দিয়েছে, ওই ওই মুখগুলো আমি চোখের সামনে দেখছি। এবং ধরো আমি যখন ধরো আমার রাত যখন গভীর হয়েছে, আমি যখন ধরো একটা সাধনার ডিপে যখন ঢুকেছি, তখন আমি দেখতে যাচ্ছি আমার ভেতরের ধরো যে একটা মানে সূক্ষ্ম যে অনুভূতি, যে সাধন তত্ত্বের যেটা আছে, ওটা আমার দেখছি পুরো হারিয়ে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি কি বলছি আমি, কতটা ভয়ঙ্কর কথা। ধরো আমার দীর্ঘদিনের যে সাধনার যে জব যে পাওয়ারটা, সেটা আমি জব করতে বসে দেখছি আমার সেই পাওয়ারটা নেই। মানে আমার মধ্যে কোনো অনুভূতিটাই নেই। ধরো আমি যে সাধন মানে ধরো আমি যে আসনে মানে বামদেবের সমাধি মন্দিরে আমি নিত্য নিয়ম করে আমি গেলে আমি আমার ওইটাই জায়গা, আমি ওখানে জব করি, ঠিক আছে। আমি ধরো ওখানে যখন বসে আমি জব করছি, তখন দেখছি মানে আমি মানে কি বলবো, আমাকে চারদিক দিকে মনে হচ্ছে যেন আমাকে পুরো ঘিরে রেখেছে। মানে পাঁচখালা এরকম বলয় আমাকে পুরো ঘিরে রেখেছে, এবং পাঁচজনই তোমার নিকশ কালো, একদম মানে কি বলবো জমদূতের মতো তাদের চেহারা অনুভব করছি। মানে ধরো তখন মোটামুটি সেই দিন ধরো রাত্রিবেলা 11:30-12টার পরে এরকম অনুভবটা হচ্ছে আমার। এবং আমি ধরো যখনই আমার জপের ধরো যে প্রয়োগগুলো করছি, আমার দেখি জপের কোনো প্রয়োগ কিন্তু হচ্ছে না, বুঝতে পেরেছো? আমার যেন শরীর মনে হচ্ছে আমার যেন মানে কি বলবো, যেন হাড় ভাঙলে যেরকম ব্যথা হয়, আওয়াজ হয়, আর ভেতরে কিন্তু ইনার বডিতে কিন্তু ওরকম যেন কিন্তু হাড় ভাঙা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, ওই টাইমে ধরো আমার গায়ে চাদর দেওয়া আছে, তার মধ্যে আমি দরদর করে কিন্তু ঘামছি, রীতির মতো আমি ঘামছি, এবং আমার কোনো আমি জপের একটা মানে দানা আমি সরাতে পারছি না। মানে মালা আমার যেন মনে হচ্ছে কেউ যেন টেনে, আমি একদিক দিয়ে ঘোরাবো কি একদিক দিয়ে মালা যেন আমার টেনে ধরে আছে, এরকম একটা পরিস্থিতি। মানে মালা আমাকে ঘোরাতে দিচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছো এই অবস্থা? তো মানে আর আমি কি ধরো এই যে শরীরটাকে যে নাড়াবো না, আমি শরীরটাকে নাড়াতে পারছি না। মানে হাতগুলোকে যে ছড়াবো, আমি হাত ছড়াতে মানে আমাকে কি মনে হচ্ছে পুরো যেন ধরে আছে কি একটা, পুরো ধরে আছে। মানে ধরো হাতটা ধরে আছে, মালা ধরে আছে, মাথার মুখটা এরকম চেপে ধরে আছে, মাথার উপরে হাত দিয়ে আছে, মানে চারদিক দিয়ে আমাকে ব্লকেজ করে রেখেছে ওই আসনে। কত শুভ শক্তির অত ওই আসন, মানে বুঝতে পেরেছো কি শুভ শক্তির কত পাওয়ারফুল আসনে আমি বসে আছি। এবং আমার হাতে কিন্তু দীর্ঘদিনের আমার 12-13 বছরের সাধনলব্ধ কিন্তু মালা আছে, যে মালা প্রচুর জাগ্রত মালা। সেই মালাকে আমি ওরকম কন্ট্রোলে আনতে পারছি না, এবং আমি যে জব করবো সেই জবটা আমি করতে পারছি না, আমার পুরো মুখ ফুক সব চেপে ধরে আছে, এরকম একটা পরিস্থিতি। যখন আমি ধরো এই পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আমি মনে মনে যে জব করবো আমি সেটাও পাচ্ছি না করতে। হয়তো মনে মনে একটা জব থাকে, ধরো আমাদের মুখে কিছু উচ্চারণ করে কিছু জব থাকে, একটা মনে মনে জব হয়, মানসিক জব যেটাকে বলে, আমি কিন্তু ওইটাও কিন্তু আমি আনতে পারছি না, করতে পারছি না। তখন কিন্তু আমার বিভৎস ভয় লেগে গেছে। এবং মানে শুধু শুধু ভয় নয়, মানে তখন মানে একটা যেন নিজের শরীরটা প্রচন্ড হালকা হয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে না আমি কি বলবো, মানে যে বাইক চালালে যেরকম অনুভূতি হয়ে যাবে, মানে ভাবছি যেন আমি একটা কোনো যেন নিজের ওপর যেন কোনো ওয়েট নেই এই পরিস্থিতি। এইরকম ধরো করতে করতে মোটামুটি ওই ব্রহ্ম মুহূর্ত অব্দি আমার সঙ্গে এই জিনিসটা চলেছে। 4:30 কি 5টা, ধরো 5:10-15 অব্দি কিন্তু আমার সঙ্গে এই ধস্তাধস্তিটা কিন্তু চলেছে। এইটা যখন যেই ব্রহ্ম মুহূর্তটা হলো, যেমনি ধরো ওই কাক পাখি দেখে উঠলো, অটোমেটিক কিন্তু আমি যেন মনে হলো না ধপ করে এরকম একটা বসে পড়লাম। আমি কিন্তু বসেই আছি, বুঝতে পারছি, আমি কিন্তু পদ্মাসনে কিন্তু বসেই আছি, আমি কিন্তু কোনো রকম দাঁড়িয়ে নেই বা আমি কোনো রকম কিন্তু মানে পা মুড়েও বসে নেই, আমি কিন্তু বসেই আছি। কিন্তু ওখান থেকে মনে হলো যে আমি ধপ করে বসলাম, তো যেমনি বসলাম কিন্তু আমার শরীর কিন্তু ছেড়ে গেল, মানে হালকা হয়ে গেল শরীরটা। তখন ওখান থেকে বসে আমি আমার 108 বার আমি জবটা করে, যেহেতু আসনে বসে আছি, জবটা করে আমি সঙ্গে সঙ্গে গেছি তোমার দারোগা চান করতে, ওই শীতের সময়। আচ্ছা, সমস্ত আমি জামা প্যান্ট আমার যা যা ছিল ধুতি ফুতি খুলে আমি সোজা গিয়ে দারোগায় ডুব মেরেছি, চানটা করেছি, চানটা করে সোজা একদম স্টে অন দা বামদেবের আসন সমাধি মন্দির। এবার আমি যখন ওখানে বসে যখন জবটা করছি, দেখি আমার জবটা কিন্তু আস্তে আস্তে করতে পারছি। মানে আগের রাতের যে অসুবিধাগুলো হয়েছে সেটা কিন্তু আমার ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছি। এবং ওটা করে আমি ধরো দেখলাম যে আমার শরীরটা খুব ফ্রি লাগছে, ফ্রি হয়ে আমি আবার তোমার বাইরের দিকে বেরিয়েছি। বেরোতে গিয়ে আর একজন সাধকের সঙ্গে আমার মানে এই শ্মশানের থেকেই বেরোবো, উঠবো সিঁড়ি দিয়ে, তখন কিন্তু সাধকের সঙ্গে আমার দেখা হয়েছে। আচ্ছা, সাধকের সঙ্গে খুব বয়স্ক সাধক উনি, মানে ওনাকে আমি সচরাচর তারাপীঠ শ্মশানে দেখিনি কোনোদিন, ঠিক আছে। ওনার সঙ্গে আমার মুখোমুখি চোখাচোখি করে দাঁড়িয়ে গেছি। শ্মশানে আপনি প্রথম দেখেছেন? প্রথম দেখেছি আমি। আচ্ছা, এবার
আমাকে হঠাৎ দেখে বলছে বাবা একটু দাঁড়াও তো, আমাকে এরকম দেখে বলছি বাবা একটু দাঁড়াও তো। আমি দাঁড়িয়েছি, ও করে আমার এসে মাথায় এরকম করে হাত দিয়েছে, মাথায় মানে মাথায় হাতটা দিন, হাতটা এরকম ফট করে সরিয়ে নিয়েছে, হাতটা আচ্ছা সরিয়ে নিয়ে বলছে তুমি বেঁচে আছো কি করে, আমাকে বলছে তুই বেঁচে আছো কি করে, আমাকে এই কথা ঠিক একটাই কথা বললো, তুই বেঁচে আছো কি করে। আমি বললাম যে মানে বেঁচে আছি কি করে, মানে মা বাঁচিয়ে রেখেছি তাই বেঁচে আছি। মানে একে দেখো একে সারাদিন ওরকম একটা ট্রাভেলের মধ্যে চলেছি, একটা ওই জার্নি, ওই একটা ভয় মনে, তার মধ্যে যদি এরকম ধরনের কথা কিন্তু শুনে তার অটোমেটিক মাথা খাপ্পা হয়ে যাবে। বাবা বাঁচিয়ে রেখে তাই বেঁচে আছি। বলছে না বাবা ওই ব্যাপারটা নয়, তোমার উপর কিন্তু ভয়ঙ্কর একটা প্রয়োগ করা হয়েছিল এবং তোমার কিন্তু শক্তি কিন্তু শুষে নেওয়া হয়েছিল, এবং শুষে নেওয়া হয়েছিল কিন্তু ডাইনি বিদ্যা বা ডাকিনী বিদ্যার মাধ্যম দিয়ে। তখন আমাকে বলছে এরকম কিছু কি তোমার সঙ্গে কিছু কি ঘটেছে। আমি বললাম যে না আমি তো সব তো আমি কিছু বুঝতে পারিনি, তখন আমি কিছু বলিনি আর, বুঝতে পেরেছো। আমি তো না আমি তো কিছু বুঝিনি বা আমি তো অনুভব কিছু করিনি, আপনি আমাকে বললেন আমি এখন তো বুঝতে পারছি। বলে তুমি কিন্তু বেঁচে আছো এটা কিন্তু তোমার গুরু কৃপা এবং তোমার কিন্তু মায়ের আশীর্বাদ, বলে কিন্তু তুমি কিন্তু বেঁচে যাওয়ার কথাই নয়। তখন আমাকে বলছে, এবং আমাকে বলছে তোমার যে কুলকুণ্ডলী শক্তির যে পূর্ণ জাগরণটা যেখানে গিয়ে স্টপ হয়েছে সেখান থেকে টোটালটা কিন্তু শুষে নিয়েছিল, এবং শুষে নিয়ে কিন্তু তোমাকে কিন্তু ওটা মানে মানে খাওয়ানোর জন্য কিন্তু ওটাকে ক্রিয়াকর্মাদি করে এনে তোমাকে কিন্তু খাবার জন্য তোমাকে দিতে এনেছিল। বুঝলি কি বলছি, যে খাবারটা নিয়ে এসেছিল সত্তা, ওটা কিন্তু আমি কিন্তু খাইনি, ওটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। ওটা নিয়ে আমি হাতে করে নিয়ে এসে কিন্তু ওই ধরো যখন আমি ঢুকেছি রাস্তা কিন্তু জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিলাম। ওটা যদি খেতাম তাহলে কি হতো বুঝতে পারছো, মানে আমার ওখানেই আমার মানে ভবলিয়া সাঙ্গ হয়ে যেত, এবং যদি ভবলিয়া সাঙ্গ আমার হয়ে যেত আমার শরীর নিয়ে যে কে কি করতো আমার তা জানার ঠিক নেই, মানে জানি না কি হতো। আচ্ছা, কেননা যেহেতু শুভ শক্তি সাধক আমাদের শরীরের কিন্তু অনেক জিনিস দিয়ে কিন্তু আমাদের অনেক কর্মক্রিয়াদি কিন্তু করে তারা কিন্তু তাদের উচ্চস্তর সাধনার দিকে তারা কিন্তু এগিয়ে যেতে পারে, এটাও কিন্তু আছে শাস্ত্রে তন্ত্রে। এবার এই যখন ধরো ঘটনাটা আমি যখন শুনলাম তখন তো মানে রীতিমতো আমি খুব ভয় পেয়ে গেছি। আমাকে উনি বললেন বয়স্ক যে সাধক ছিল, আমাকে উনি বললেন যে তোমার উপর গুরু কৃপা খুব আছে এবং মায়ের তুমি সুনজরে আছো বলে তুমি কিন্তু এই যাত্রায় বেঁচে গেছো। তোমার ওপর সাধকের ওপরও কিন্তু এই জিনিসটা কিন্তু করা হয়েছে বা তোমাকে কিন্তু অ্যাটেন্ড করা হয়েছিল বিপদে ফেলে দেওয়ার জন্য, বুঝতে পেরেছো। এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারটার মধ্যে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু পড়ে গেছিলাম এদের জাতকলের মধ্যে। টোটালটাই কিন্তু ওরা কিন্তু নেগেটিভিটি নিয়ে চলে বা নেগেটিভিটি ক্রিয়া কর্মাদির উপর নির্ভর করে ওরা কিন্তু সাধন প্রক্রিয়া করে। আর সেখানে এই ধরো কোনো যদি শুভ আত্মা বা শুভ ধরি কোনো ধরো এন্টিটি বা শুভ কোনো ধরো যাদের পাওয়ার খুব আছে বা সাধক জগতে তারা যদি বিলং করছে, সেই শুভ শক্তি সাধককে তারা যদি পেয়ে যায় তাদের কিন্তু ক্ষমতা কিন্তু আরো তারা কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়ে যেতে পারে তাদের ক্ষমতা বিশেষ ক্রিয়াকর্মাদির দ্বারা। বুঝতে পারলে এই ঘটনাটা কিন্তু আমার বাস্তবে যেটা আমার হয়েছিল আমি তার অনুভবটা করেছি যে ডাকিনী বিদ্যা বা এই ডাইন বিদ্যা কত সাংঘাতিক কত ভয়ঙ্কর জিনিস। মানে এমনি আর ধরো সাধারণ মানুষের উপর যদি এই প্রয়োগ করা হয় তাকে তো ধরো উন্মাদ করে দেওয়া যায়, তাকে পাগল করে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেওয়া যায়, এমনকি তাকে ধরো ইনস্ট্যান্ট কিন্তু জীবন হানি করে দেওয়া যেতে পারে। আচ্ছা, এটাও ধরো এর নেগেটিভিটি আছে। ধরো একটা মানুষের ধরো ইনস্ট্যান্ট ধরো সে মানে ডান দিক দিয়ে ধরো সে যাচ্ছে, হঠাৎ তার কি মনে হচ্ছে বাঁ দিকে গেল, বাঁ দিকে যেতে গিয়ে তাই গাড়ি এসে মেরে দিয়ে বেরিয়ে গেল। এইটা কিন্তু মাইন্ডটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়। চেঞ্জ করে কিন্তু মানে যে মানুষের মৃত্যু যোগ নেই তার কিন্তু মৃত্যু যোগটা কিন্তু আমিয়ে দিয়ে এরা কিন্তু মেরে দিতে পারে মানুষকে। এই সাধনাটা কিভাবে হয় মানে তোমার ধরো এটা যে সাধক বা সাধিকারা করে তারা প্রথমেই তো আমি বলেছি না এরা খুব নিম্নগামী সাধক, ঠিক আছে। নিম্নগামী সাধক মানে কি, নিম্ন তন্ত্রের এরা অনুশীলন করে, নিম্ন তন্ত্রের গুরুদের কাছে এরা প্রশিক্ষণ নিয়ে এরা কিন্তু এদের যে দ্রব্যগুলো থাকে কিন্তু সবই কিন্তু মানে কি বলবো মানে আমাদের শুদ্ধজাত কোনো দ্রব্যই নয়। এখানে কিন্তু বলিদান মাছ, ঠিক আছে, এখানে বলিদানের রক্ত মাছ, এই সমস্ত দ্রব্য দিয়ে এরা কিন্তু সাধনা করে, ভজনা করে। খুব গুপ্ত জায়গায় করবে এরা, জঙ্গলের মধ্যে সাধনা করবে, ফাঁকা জায়গায় এরা সাধনা করবে, গুহার মধ্যে এরা সাধনা করবে। এখানে কোনো বৈদ্যুতিক আলো মানে আলোর কোনো কানেকশন নেই, সেখানে তোমার কোন রকম মানে কি বলবো যেখানে মানুষের আধুনিকতার কোনো বিষয় নেই, না আধুনিকতার কোনো বিষয় নেই। এখানে কিন্তু সেই সব সাধকেরা মানে সাধনা বেরা এই জায়গাগুলো, বুঝতে পেরেছি। যে ডাইন বিদ্যা বা ডাকিনী বিদ্যা বা যোগিনী বিদ্যা এই ধরনের মারাত্মক ক্ষমতার আমি জাস্ট শুনেছিলাম যে এইসব বিদ্যা নাকি কোন রকম মানে এইসব বিদ্যার মধ্যে অ্যাডাল্ট বিষয় থাকেই নাকি, অ্যাডাল্ট বিষয় ছাড়া একদম
একদম একদম একদম পুরোপুরি। দেখো এগুলো তো তন্ত্রের যেহেতু একদম নিম্ন স্তরের দিক, এখানে মানে আমাদের যৌনতা বলো বা আমাদের এখানে সেক্স বলো, যে মৈথুনের যে ব্যাপারগুলো থাকছে সেগুলো কিন্তু এর সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি একটা একদম। ইয়েতে শুনেছিলাম, পডকাস্টে শুনেছিলাম যে এই তন্ত্র করতে গেলে তাকে বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে দিয়ে যেতে হয়, 18+, যেগুলো মানে অ্যাডাল্ট বিষয়দের মাধ্যমে পাঠ একদম করতে হয়। একদম 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 টোটালটাই তুমি যেটা বলেছো একদম খাঁটি কথা বলেছো। তাদের মধ্যে এগুলো করতে হয়, এমনকি তোমার মানে খুবই মানে কি বলবো মেরেচ্ছ ভাবে সাধনাটা করতে হবে, মানে কোনো শুদ্ধ বা কোনো সাত্বিকতার কিন্তু এখানে কোনো জায়গা নেই। একদম চরম তামসিক জায়গায় যারা পৌঁছাতে পারে তারা কিন্তু সাধনাটা করবে। আচ্ছা, মানে এখানে কোনো শুদ্ধের কোনো ব্যাপার নেই এখানে। মানে যতটা অশুদ্ধ ভাবে থাকা যায় বা একদম মানে ইয়ে করা তোমার হ্যাঁ যৌন সঙ্গম করতে হবে, যৌন সঙ্গম করাবার পর সেই অবস্থাতেই তোমাকে সাধনায় বসতে হবে। মানে বুঝতে পারছো কোনো রকম শুদ্ধ শুদ্ধের কোনো ব্যাপার নেই। মানে এতটাই কি বলবো ডেঞ্জার সাধনা। এবং এখানে কিন্তু প্রাণীরও কিছু কিন্তু মানে সঙ্গমরত প্রাণীকেও কিন্তু এখানে কিন্তু ইনভলভ করা হয়। আচ্ছা, বুঝতে পারলে তো, কিছু প্রাণীকে নিয়ে আসা হয়, তাদেরও কিন্তু সঙ্গমের সেই মুহূর্তটাও কিন্তু তাদের কিছু প্রক্রিয়ার দ্বারা তাদের কিছু জিনিস সেখানে কালেকশন করে এখানে কিন্তু তাদের কি বলবো সাধনার উচ্চ স্তরে তারা কিন্তু নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা রাখে। এতটাই ডেঞ্জারাস। ওকে। যেখানে কোনো শুদ্ধ শব্দের কোনো ব্যাপার নেই, যেখানে কোনো পাঠ বিচারে কোনো ব্যাপার নেই, যেখানে কোনো মানে সাত্বিকতার কোনো বিন্দুমাত্র জায়গা নেই। এবং এইসব সাধক যারা তোমার এইসব সাধনার মধ্যে যেসব সাধক সাধিকারা জড়িত তাদের কিন্তু মানে আমি যতটা স্টাডি করে দেখেছি এদের কিন্তু শেষ জীবনটা খুব ভয়ঙ্কর হয়। শেষ জীবনটা বুঝতে পারছো, মানে লাস্ট টাইমটা কিন্তু মৃত্যুর সময়টা প্রচুর এটা কষ্টে মরে, প্রচুর কষ্টে মরে, মানে মারাত্মক লেভেলে তোমার এটা ঘটে। এমনকি শুনেছি মুখ দিয়ে তোমার পোকা উঠে পর্যন্ত এরা মুখ দিয়ে পোকা উঠে যায় মরবার সময়, নাক দিয়ে কান দিয়ে কিন্তু পোকা উঠে গিয়ে সেই পোকার মানে পোকা উঠে গিয়ে পোকার কিন্তু বিভৎস গ্যাস থাকে, গন্ধ থাকে, সেই গন্ধেরটাই নিচে না গিয়ে কিন্তু এরা কিন্তু মারা যায়, এটাও শুনেছি। প্রচন্ড একা হয়ে যায়, লাস্ট টাইমটা প্রচন্ড একা হয়ে যায়, মানে কেউ পাশে থাকে না, মানে নিজে একদম পায়খানা মুখ বাথরুম করে একদম লেপটে লেপটে পুরো থাকে পড়ে থাকে, তার মধ্যে থেকে ওরকম করে খাওয়া দাওয়া করে, মানে একদম লাস্ট টাইমটা প্রচন্ড মানে যে খারাপ যায় এদের। যদি শুভ শক্তির সঙ্গে কোনো কানেকশন নেই, মানে তাদের সঙ্গে পুরো বিচ্ছিন্ন হয়ে আছে। ওকে, মানে এইসব লাইনে তাহলে কেন যায়, লাভ কি হয় তাদের? এরা এইসব লাইনে সাধনাটা করার একটাই হচ্ছে তোমার খুব তাড়াতাড়ি কিছু জিনিসকে শক্তিকে আয়ত্ত করা, কম পরিশ্রম করে, কম সাধন ভজন করে, কম জপ তপ করে শক্তিকে নিজের মধ্যে আনয়ন করা। এই জন্য এই কারণ এটা মানে এটা অ্যাজ কম্পেয়ার করলে অন্যান্য এর থেকে এগুলো টাইপের নিম্ন মার্গের যেগুলো ছিল এগুলো ইজি খুব, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম 100% কথা যে বলেছে, একদম খুব ইজি। এবং তোমার এই সাধনা খুব কম দিনে সাধনা মানে সাধনলব্ধ জ্ঞান আহরণ করা যায় এবং সিদ্ধিলাভ ঘটানো যায়। বুঝতে পেরেছিল? যদি বলো কিরকম, ধরো 21 দিন 32 দিন 42 দিন 52 দিনে কিন্তু টাইম ভ্যালিডিটি থাকে সাধকের সাধনা, এর মধ্যে কিন্তু সাধক মানে সিদ্ধিলাভ কিন্তু করে যাবে। আবার কিন্তু ধরো আমার যদি শুভ শক্তির কোনো সাধক ধরো যদি কোনো সাধনা করে, সে কিন্তু এরকম 21 দিন 31 দিন 32 দিনে কোনো গল্প নেই সেখানে। মা কবে কৃপা করবে তার উপর কিন্তু সাধককে কিন্তু হা করে চেয়ে বসে থাকতে। বুঝতে পারলি? এবং ধরো এইখানে এই ধরনের সাধকের কথা যেখানে হবে বা এই ধরনের সাধকের নিয়ে আলোচনা যেখানে হবে সেই জায়গাটাই কিন্তু একটা নেগেটিভ ঊর্জা কিন্তু ভরে যায়। নেগেটিভ ঊর্জা কিন্তু ভরে যায়। তুমি ধরো খেয়াল করলে কি দেখলে 3 থেকে 4 বার কিন্তু আমাদের কিন্তু এটা অবস্টাকেল হয়েছে একটা। এরকম কিন্তু কোনোদিন হয়নি। অটোমেটিক কথা বলতে বলতে ফোন কেটে যাচ্ছে, এটা ব্যাপারটা কি হচ্ছে আমাদের? যেটা আমি বলছিলাম একটা জিনিস মাথায় আসলো, সেটা হচ্ছে মানে যত নিম্ন মার্গের যেগুলো সাধনা আছে সেগুলো কি সবগুলোতে এরকম অ্যাডাল্ট বিষয় থাকে? কারণ গত 2-3টে এপিসোড আগে আমাদের এই মানে পরিবারের একটা এপিসোড এসেছিল কর্ণ পিশাচিনী নিয়ে, তো সেখানেও দেখলাম ওটা পুরোপুরি একটা অ্যাডাল্ট বিষয় আছে ওটার মধ্যে। একদম 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 টোটালটাই পুরোপুরি আছে। কিন্তু দেখো আমাদের যে সাত্বিক ধরো যে সাধনা আছে, সাত্বিক সাধনার মধ্যে কিন্তু আমাদের যে পঞ্চমুখর সাধনা, যে পঞ্চমুখর সাধনা নিয়ে যে আমাদের টোটাল তন্ত্র সাধনার যে সৃষ্টি, ঠিক আছে, সেখানেও কিন্তু যৌনতা বিষয়টা আছে, কিন্তু যৌনতাটা কিন্তু ওইভাবে নেই, ওইভাবে কিন্তু ভোগ তুমি ভোগের দ্রব্যগুলো দেখতে পাবে, তুমি ভোগ করতে পারবে না। বুঝতে পারছো? তোমার সামনে ধরো বিরিয়ানি, খাসির মাংস, মুরগির কাটলে তোমার সঙ্গে দিয়ে দিচ্ছে, তোমাকে খেতে বলছে 10 ঘন্টা পরে, তুমি খেতে পারবে? আর তোমার সামনে ধরো বসিয়ে রেখেছি 10 ঘন্টা ধরে তুমি ছুতে পারবে, 10 ঘন্টা পর তোমার সেটা খেতে বলছে, তোমার খাওয়ার প্রতি ইচ্ছা আসবে? সেটা আসবে না, ইচ্ছা চলে যাবে। এটা কিন্তু আমাদের মানে তোমার মানে ভোগমুখী যোগ, মানে আগে ভোগ করে নিয়ে তোমার যোগের দিকে ট্রান্সফার করে, এটা সাত্বিক সাধনায় হয়।
তুমি সব আইটেম গুলোকে পাবে তোমার ভোগ করার মধ্যে, কিন্তু তুমি সেগুলো কিন্তু ছুঁতে পারবে না, টাচ করতে পারবে না, তোমার সেই ভাবটা কিন্তু কেটে যাবে। আর ওই সাধনাগুলো কি হয়, টোটালটা কিন্তু ভোগ নিয়ে সাধনাগুলো হয়, ভোগ ছাড়া তুমি সাধনাতে বেরোতে পারবে না, কোনো সাত্বিকতা যেখানে বিতর্ক ব্যাপারই নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি? এরকম বহু সাধনা আছে, মানে সাধনা যদি ডিটেলসে কথা বলা যায় তোমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে টাইম। যদি ডিটেলসে যদি কোনো সাধনা নিয়ে কথা বলা যায়, ধরো ডাকিনী সাধনা বলো, যোগিনী সাধনা বলো, লাকিনী সাধনা, হাকিনী সাধনা, পিচাকিনী সাধনা, তোমার সবই শুনবো আপনার কাছে, একটা একটা করে সবই শুনবো, সমস্যা নেই সেটা একদম। বেতাল সাধনা থেকে শুরু করে কালপুরুষ সাধনা, ব্রহ্মদৈত্য থেকে শুরু করে তোমার আমাদের নাসিক্য সাধনা, সব কটা কিন্তু খুব ডেঞ্জার সাধনা। আচ্ছা। এবং এই সাধনাগুলোর ইফেক্ট কিন্তু খুব মারাত্মক হয়। ধরো কিছু মানুষের উপর যদি পরে, তার তুমি জীবনটা কিন্তু বিষময় হয়ে উঠবে। আচ্ছা। জীবনটা বিষময় হয়ে উঠবে এবং তার জীবন থেকে কিন্তু সে কিন্তু বেরোতে পারবে না, সেই জীবন কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে তার। আচ্ছা, একটা জিনিস, আমি আমাদের এখান থেকে, আমার বাড়ি থেকে শ্মশান মোটামুটি হেঁটে যদি যাই তাহলে 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো আর আমাদের শ্মশানটা একদম মানে শহরের মধ্যে যেহেতু না, তো আশেপাশে প্রচুর বাড়িঘর থেকে শুরু করে যেরকম হয় আর কি শহরের মধ্যে। তো ওইখানেই আমাদের এখানে কি বলবো, শ্মশান আর যেখানে পোতা হয় কবরস্থান একদম পাশাপাশি, মানে আমরা ওটাকে শ্মশান বলি, কিন্তু ওখানে এক সাইডে পোতা হয়, এক সাইডে পোড়ানো হয়। এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে। হ্যাঁ, পোতা হয় মানে তোমার আমাদের কি হিন্দু ধর্মাবলম্বীদেরই পোতা হয় তো? হ্যাঁ, হিন্দু ধর্মাবলম্বীদেরই পোতা হয়। তাহলে তোমার হচ্ছে মানে কবর, তোমার হচ্ছে সমাধি। হ্যাঁ, সমাধি। তো যেটা কি হয় ওইখানেই, ওখানে একটা ইয়ে আছে না, চুল্লি আছে, অনেক কটা চুল্লি থাকে। তো আমি দেখতাম একজন লাল বসন পরে ওখানে সন্ধ্যের পরে বসে থেকে সাধনা করতেন। মানে এমন কিছু নেই যে ওখানে লোকজন থাকা চলবে না, পাশে হয়তো সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে, কিন্তু উনি ওনার মতন ওখানে বসে সাধনা করে যাচ্ছেন। তো এগুলো কেমন টাইপের সাধনা? দেখো, এটা শ্মশানে যেহেতু সাধনা উনি চুল্লিতে বসে করছেন বা চুল্লির আশেপাশে করছেন, এখানে কিন্তু শুভ শক্তির সাধনা উনি করতে পারেন, আবার অশুভ শক্তির সাধনা উনি করতে পারেন। আচ্ছা, বুঝতে পেরেছি? যদি শ্মশান যেহেতু আমাদের ব্রহ্মক্ষেত্র, শ্মশান যেহেতু আমাদের মুক্ত ক্ষেত্র, এইখানে নেগেটিভ বলো পজিটিভ বলো দুই ঊর্জাই কিন্তু এখানে আছে। আচ্ছা, যে সাধক যেভাবে শিখেছে বা যে সাধকের যেভাবে তার গুরু পরম্পরা বা যে সাধকের যে রকম প্রবৃত্তি, মানে সব থেকে তোমার হিট করবো প্রবৃত্তি, সে কিন্তু সেইভাবে সেই জায়গাটার ঊর্জাকে কিন্তু সে নেবে। আমরা যখন শ্মশান সাধনা করি, আমরা কিন্তু শুভ দিক থেকে আমরা কিন্তু ঊর্জাটাকে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তার মধ্যেও কিন্তু কি নেগেটিভিটি কিন্তু চলে আসে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। তার মধ্যে ধরো আমরা শুভ শক্তির সাধনা যখন করতে যাচ্ছি, আমাদের কিন্তু নেগেটিভিটি কিন্তু কিছু কিছু পার্সেন্টে ঢুকে পড়ে। তখন আমরা বুঝতে পারি যে আমাদের সাধনাটা কিন্তু পুরোপুরি হলো না, বা আমরা যে কাজগুলো নিয়ে গেলাম একটুখানি ডিসব্যালেন্স হচ্ছে, নিজের মধ্যে ধরো কোনো রকম কিছু প্রবলেম তৈরি হচ্ছে। তখন কিন্তু আমরা বুঝি শুভ শক্তির আমরা সাধনা করতে গিয়ে কিন্তু আমরা কিছু অশুভ শক্তির সাধনা করে ফেলেছি। এটা কিন্তু তখন পরে আমরা আবার কিন্তু আমরা এটা মানে কি বলবো, মানে তোমার করি, আমরা প্রায়শ্চিত্ত করে নিই আবার। আচ্ছা, বুঝতে পেরেছি? কিন্তু ম্যাক্সিমাম দেখবে যে ম্যাক্সিমাম খারাপ কাজটা খুব প্রচন্ড মাত্রায় বেশি হয়, খারাপ কাজটা মানুষের অকল্যাণটা বেশি করা হয়, তার কারণ হচ্ছে ভালো লোক খুব কম আছে। বুঝতে পেরেছি তো? ভালো করতে গেলে মানুষের সাধককে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে, অনেক টাইম দিতে হবে, অনেক সেবার মানসিকতা থাকবে। কিন্তু নেগেটিভ কাজ করতে গেলে তোমার তো সব কিছু দরকার নেই, নিষ্ঠুর মনোভাবটা হলেই যথেষ্ট। নিষ্ঠুর মনোভাবটা হলেই তোমার যথেষ্ট। আর অর্থের লালসা তোমার থাকলে তো আর দেখায় কোনো বিষয় নেই। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে ওখানে মানে যেহেতু লোকজন আছে, আমি ভাবছিলাম তাহলে হয়তো উনি ওখানে শুভ কোনো সাধনাই করছেন। না দেখো, শুভ করতে পারে, অশুভ করতে পারে, এটা কিন্তু সাধকের মানে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানে সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, তাই না? না, ওটা কিন্তু বাইরে থেকে কোনো ধরো সাধারণ জ্ঞান, মানে সাধারণ চোখে কিন্তু ওটা বোঝা যাবে না। বুঝতে পেরেছি? এমনকি কোনো সাধকও কিন্তু এই জায়গাটা কিন্তু যদি খুব মানে খুব যদি মানে জ্ঞানী বা শাস্ত্রজ্ঞ যদি সাধক না হয়, সাধকের পক্ষেও কিন্তু বোঝা খুব কঠিন হয়ে যাবে যিনি কি সাধনা করছেন। আচ্ছা, এই সাধকের যদি ধরো মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে বা তার যদি ধরো সেই কাজের একটা যোগ্যতা বা দক্ষতা থাকে, তবেই কিন্তু সেই বুঝতে হবে যে সাধকটা কোন মার্গের সাধক, প্রবৃত্তি মার্গের না নিবৃত্তি মার্গের। তা তুমি মানে ধরো বেশভূষাতে কিছু বুঝতে পারবে না। বেশভূষা ধরো শুভ শক্তিরও যে সাধক, সেও ধরো লাল বস্ত্র পরে আছে, অশুভ শক্তির সাধকও লাল বস্ত্র পরে আছে, তার কপালে অতীত, এর কপালে অতীত, এর গলায় মালা, ওরও গলায় মালা, বুঝবে কিভাবে যে এ কোন মতে কি সাধনা করছে?
কিন্তু যে সাধকের ধরো সেই জ্ঞানচক্ষুটা খুলেছে, মানে সেই জ্ঞানচক্ষু খুলতে গেলে মানে আবার সেই তোমার সেই আমি চলে এলাম কুলকুণ্ডলিনী তত্ত্বের কথায়। এই কুলকুণ্ডলিনী যাদের যেসব সাধকের ধরো জাগ্রত হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে এই সাধকের আধার কি আছে, এবং তার চোখের দিকে তাকিয়েই কিন্তু ধরা যাবে এই সাধকের মার্গ কি বলছে, কোন মার্গের ইনি সাধনা করছেন, কি প্রবৃত্তিতে ইনি বিরাজমান। বুঝতে পেরেছো? ওকে, এই হচ্ছে তোমার মানে সাধনার একটা ঘটনা আমি জানালাম, যে ডাকিনী তন্ত্রের বা ডাইন বিদ্যার প্রকোপটা কি ধরনের হয়, বা এই প্রকোপের মধ্যে পড়ে মানুষের কি কি প্রবলেম তৈরি হতে পারে, আমি নিজের জীবন দিয়ে এটা তথ্য তুলে ধরলাম, অভিজ্ঞতা জানালাম। কালপুরুষের কথা আপনি বলেছিলেন না? একদম একদম কালপুরুষের বিষয়টা আমার একটু জানার আগ্রহ নিজেরও আছে। আমরা নেক্সট এপিসোডে আপনার কাছে তাহলে ওই কালপুরুষ নিয়ে একদম আলোচনাটা শুনবো। একদম নেক্সট এপিসোডে আমি কালপুরুষ নিয়ে বলবো, যেটা তোমার ঘটেছিল, আমার একটা ভক্তের সঙ্গেই ঘটেছিল কালপুরুষের ঘটনা, এবং আমি সেখানে গিয়ে কালপুরুষটাকে রিলিজ করে আসি। বুঝতে পেরেছো? এটা বলবো নেক্সট এপিসোডে, অবশ্যই বলবো। এবং এটা কেমন হলো ভৌতিক কথা পরিবারের দর্শক বন্ধুরা জানাক, কমেন্ট করুক। একদম একদম আশা করি ভালো লাগবে। একদম ভালো লাগবে, একদম ভালো লাগবে। হ্যাঁ, এটা আমারও বিশ্বাস আছে। আর যেহেতু অনেকদিন পরে কথা হলো সবার সঙ্গে, একটা অলমোস্ট 8 মাস। হ্যাঁ একদম 8 মাস, খুব ভালো লাগলো। চেষ্টা করবো, ইচ্ছা তো আছেই, অন্তর্গভীর ইচ্ছা আছেই সব কিছুদিন অন্তর কিছু ঘটনা বলি, কিন্তু সময়ের যাতাকলে পরে মানুষকে আটকে যেতে হয়। বুঝুন, তুমিও কর্মব্যস্ত মানুষ, আমিও কর্মব্যস্ত, কিরম ধরনের কাজের চাপ সবার থাকে, এক একজনের একটা ভিত্তির কাজ, ওই মতো জায়গায় আটকে যেতে হয়। তার মধ্যে থেকেও চেষ্টা তো অবশ্যই থাকবে আমাদের, যদি অনেক ইচ্ছাটা থাকে, ইচ্ছে শক্তি বড় শক্তি। একদম একদম একদম। আর আমি তার সঙ্গে দু একটা কথা বলে দিই, আমার একটা নিজস্ব চ্যানেল আছে তন্ত্র কথা, এখানে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে শেয়ার করো, কিছু জানতে চাইলে তোমরা কমেন্ট করো, ঘরে বসে তোমরা বিভিন্ন জিনিস জানতে পারবে। তোমাদের নিত্যদিনের দৈনন্দিন জীবনের কিছু প্রবলেম বা কিছু তোমাদের জিজ্ঞাসা নিয়ে আমি বিভিন্ন রকম তথ্য তুলে ধরি, আলোচনা করি। তোমার ঘরে বসে সাময়িক সমস্যার সমাধান তোমার নিজেরা করতে পারবে। একটু বলে দাও ভাই, আমি আমার চ্যানেলের দু একটা কথা বলে জানিয়ে দাও। ওনার তন্ত্র কথা নামে চ্যানেল আছে, উনি ওখানে ভিডিও আপলোড করেন, তোমরা আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা গিয়ে অবশ্যই ভিজিট করে দেখো। উনি অনেক টোটকা টাইপের জিনিসপত্র আপলোড করেন, যেগুলো তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, থ্যাংক ইউ স্যার সো মাচ, আবারও এসে ঘটনা শেয়ার করার জন্য। একদম একদম একদম, ঘটনা শেয়ার করা তো অবশ্যই থাকবে, কন্টিনিউ। আমার চ্যানেল আরো বড় হোক, একদম। থ্যাংক ইউ, ছাপিয়ে আরো দূর দূরে এগিয়ে যাক, এই প্রার্থনা করি মায়ের কাছে। ভালো থেকো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি এই পডকাস্টও তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কি তন্ত্র নিয়ে ঘটনা শুনতে চাও সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের সাথে এখন অনেকের এরকম যোগাযোগ আছে যারা এইসব বিষয়ে আলোচনা করতে পারবে। তো তোমরা আবার দেরি করো না, লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও। বেশি বেশি লোকের কাছে আমাদের এই পরিবারকে পৌঁছে দাও, যাতে আমাদের এই পরিবার আরও অনেক তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।